গুমের 2 মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। হাসিনার স্টেট ডিফেন্স নিযুক্ত হলেন পান্না। ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়ার পর হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের সিদ্ধান্তের প্রশংসা। এবং ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি 3 ভাগে নিয়ন্ত্রণ হবে বললেন ইসি সচিব। আস্থা ফেরাতে প্রচারণায় গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণার পর আজ সকাল থেকেই হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে দেখা গেছে। ভূমিকম্প আতঙ্কের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, শহীদুল্লাহ হল সহ অধিকাংশ হল জরাজীর্ণ হয়ে আছে। নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধান সহ 3 দফা দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন ক্যাম্পাসের কয়েকজন আবাসিক শিক্ষার্থী। এর আগে ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী 6 ডিসেম্বর বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুরো দেশকে রেড, ইয়েলো, গ্রিন 3টি জোনে ভাগ করে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। পরে গণমাধ্যমকে ইসি সচিব জানান, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ইসির কাছে জানতে চেয়েছেন কমনওয়েলথ মহাসচিব। কমিশনের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জ হলেও কমিশন সফলতার সাথে এটি মোকাবেলা করবে বলে আশা প্রকাশ করে কমনওয়েলথ। নির্বাচনকে সামনে রেখে ইসিকে যে কোনো ধরনের সহযোগিতা করতে সংস্থাটি প্রস্তুত আছে বলে জানিয়েছে ইসি সচিব। তবে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা চাওয়া হয়নি। করে আমাদেরকে বলেছেন যে ওনার সদস্য সংখ্যা হচ্ছে 56টা দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। বাকি ইউকে আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন। আর আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা পরিস্থিতিগুলোকে সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ধরনের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জানান, 2009-এর পর দেশে যে বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল এগুলো নবায়ন না করায় সেগুলোর লাইসেন্স বাতিল হয়ে গেছে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনো নতুন করে অস্ত্রের লাইসেন্স দেয়নি। ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সচেতনতা ছাড়া এই ক্ষেত্রে করণীয় নেই। তবে নিয়ম নীতির তোয়াক্কা না করে আবাসন এবং নগরায়নের ফলে আমরা ঝুঁকির মুখে রয়েছি বলে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার কোনো সম্ভাবনা নেই। আস্তে আপনারা দেখতেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস হলো যে নির্বাচন যতই ঘনে আসবে সেই সময় ধরেন যে বিভিন্ন পার্টির ভিতরে মানে ধরেন প্রশাসন এইগুলি সংখ্যা বেড়ে যাবে। তারপরে ধরেন এই কি বলে এই যে সভা সমিতি এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে। যেহেতু নির্বাচনে দেখবেন যে প্রতিটা কনস্টিটিউয়েন্সিতে 3টা-4টা করে সভা হবে, এইগুলির সংখ্যা অনেক বেড়ে যাবে।
ফরিদপুর সদর উপজেলার ধুলটপাড়ায় গ্রামে মোহাম্মদ সোহেল শেখ নামের এক লোকের হাতে লাঞ্ছনা ও মারপিটের শিকার হয়ে শামসুল শেখ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছে পরিবার। স্বজনরা জানায়, শামসুল শেখের দুই ছেলে রনি শেখ কানাডায় ও রাকিব শেখ রাজ স্পেনে থাকেন। পাওনা টাকার সময় মতো দিতে না পারায় নাজমুল হাসান, মোহাম্মদ সোহেল শেখ, মনির পাটোয়ারি ও তুজাম শেখকে নিয়ে শামসুরের বাড়িতে এসে তাদের লাঞ্ছিত করে। এক পর্যায়ে সোহেল এসে শামসুল শেখকে চর মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামসুল শেখ। ঘরের ভিতর তো একটা লোকের মারা ঠিক না, কোনো যুক্তি আসে না। টাকা পয়সার লেনদেন হইতেই পারে স্বাভাবিক, কিন্তু মারা তো ঠিক না। শুনেছি আজলপাড়া থেকে কিছু লোক আইছে, 4 জন লোক আইসা তাকে আইসা মারধর করছে, কথা কাটাকাটি হয়েছে। ওই কয়েকজন লোক টাকা পাইতো, তারা বাড়ির পাড়ায় ছিল। বাড়ির পাড়া আসার পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তার গায়ে হাত দেয় এবং হাত দেওয়ার পরে সে অসুস্থ হয়। পরে হাসপাতালে নেয়, হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। আমার বাবা এক পর্যায়ে তাদের অতিরিক্ত অর্থ পরিশোধ করতে, অতিরিক্ত অর্থ দিতে রাজি না হলে সোহেল আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। দ্বিতীয় স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তার প্রেক্ষিতে আমরা মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। গাইবান্ধার সাঘাটা উপজেলার 10ম শ্রেণীর ছাত্রী শাহরিয়া আক্তার নিখোঁজের 1.5 মাস অতিবাহিত হলেও এখনও উদ্ধার হয়নি। প্রিয় সন্তানকে ফিরে না পাওয়ায় শোকে দিশেহারা হয়ে পড়েছে এই পরিবারটি। তাদের অভিযোগ, থানার পুলিশের গড়িমসির কারণেই এখন পর্যন্ত তাদের মেয়ের কোনো হদিস পাননি তারা। পরিবারের দাবি, গ্রেপ্তার হওয়া পল্লব কুমারকে জিজ্ঞাসাবাদ করলে পুরো অপহরণ চক্রকে শনাক্ত করা সম্ভব হবে, কারণ পল্লবী শাহরিয়াকে একটি হোটেলে রেখে আসে, যার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজও পাওয়া গেছে, পুলিশের কাছে আছে। এদিকে পুলিশ বলছে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই তাকে উদ্ধার করতে পারবেন তারা। আর ভাই নোকমান সেকেন্দার লেমনে মাও এলিজে মনে করেন এরা এসে আমার ভাই হামলা শুরু করছে। আমার শাশি এই কাজগুলো করছে, মানে ওকে নিয়ে গেছে ভুলে ভালে। ও ছোট মানুষ, 15 বছর বয়স। সে যেহেতু মন্ডল হোটেল পর্যন্ত আনছে, আনার পর মেয়ে কার হাতে তুলে দিল, কোথায় গেল, তারপরও তার সঙ্গে 3 দিন পর্যন্ত সে কথা বলছে মোবাইলে। বেশ কিছুদিন হয়েছে মেয়েটা হারিয়ে গেছে। আমরা সমস্ত যত ধরনের সম্ভাবনা আছে যেদিকে যেতে পারে, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, বা তার কোনো ইভেন কোনো প্রেমের সম্পর্ক কারোর কাছে ছিল কিনা, সমস্ত বিষয়ে যাচাই বাছাই করেছি এবং স্টিল করছি। আশা করি আমরা অতি দ্রুত একটা ভালো রেজাল্ট পাবো, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। গ্রামের সহজ সরল মানুষই আগামী নির্বাচনে মূল শক্তি। নারী পুরুষ সবাইকে সাথে নিয়ে আগামীর শ্রীপুর গড়তে চাই। শ্রীপুরে এক গ্রাম্য বৈঠকে এই কথা বলেন গাজীপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। পৌরসভার 7 নম্বর ওয়ার্ড চন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহণে বৈঠকটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আহসান কবির সহ আরও অনেকেই। গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় জামিনে থাকার পরও গ্রেপ্তার করে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী আতিকুর রহমান। সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় স্থানীয় একটি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী আতিকুর রহমান বলেন, জামিনে থাকার পরেও জিএমপির বাসন থানার এএসআই জুয়েল রানা তাদেরকে হয়রানি করছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে এবের আয়োজনে 700 গরিব ও প্রান্তিক কৃষকদের মাঝে বড় ধানের বীজ ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। উপজেলার বেলাবো সরকারি পাইলট মডার্ন হাই স্কুল মাঠে এর আয়োজন করা হয়। এ সময় বেলাবো উপজেলার বিএনপির সাবেক সহসভাপতি গোলাম ফারুক ভূঁইয়ার সভাপতিত্বে এবং
বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী তুহিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য সচিব ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে জহির ফারুক ঐক্য পরিষদ। গাজীপুর চান্দনা স্কুলে এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গ্রহণ গণনা শেষে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদুল ইসলাম আসাদ। এতে সভাপতিত্ব করেন। সভাপতি পদে 232টি ভোট পেয়ে নির্বাচিত হন জহিরুল ইসলাম সরকার ও 162 ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফারুক ভুইয়া। প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার জন্য চট্টগ্রাম বোয়ালখালীর আকুবন্ডি হাওলা দরবার শরীফ এলাকার নুরুল হকের ট্যাঙ্কে যাত্রা শুরু করল এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওলা দরবার শরীফের পীরজাদা সৈয়দ নইমুল কুদ্দুস আকবরী। এছাড়া উপস্থিত ছিলেন এবি ব্যাংক ম্যানেজার মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী, এজেন্ট ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার মঞ্জির সাদ, এস এম শাহাবুদ্দিন, ইউসুফ রেজা, মোহাম্মদ নাজিমুদ্দিন সহ আরও অনেকেই। বিশ্বব্যাপী বাংলাদেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে 27 নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে 4 দিনব্যাপী সিরামিক এক্সপো। 4 দিনব্যাপী এশিয়ার অন্যতম এই আন্তর্জাতিক সিরামিক মেলার আয়োজনে রয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। চতুর্থবারের মতো এই আয়োজনে সিরামিক পণ্যের কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তির ওপর বিশ্বমানের এই প্রদর্শনীতে বাংলাদেশ সহ বিশ্বের 25টি দেশের 135টি প্রতিষ্ঠান সহ মোট 300টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এছাড়া মেলায় অংশ নেবেন 500 আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা। এছাড়াও মেলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ফেয়ার কমিটির চেয়ারম্যান এবং বিসিএমই এর জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দিন। উনত্রিশতম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন দীর্ঘ ভোগান্তি, অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন সত্ত্বেও তারা ঘরে ফিরবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আজ তাদের এই ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান, যারা বিশেষ শিশুদের নিয়ে দেশের ভবিষ্যৎ গড়ছেন তাদেরকে রাস্তায় বসে দিন কাটাতে হচ্ছে, এটা স্বাধীন দেশের জন্য লজ্জাজনক। শিক্ষকদের ন্যায্য আন্দোলনের সঙ্গে সংহতি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাবে আল্লাহর দিন প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে আলেমদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হেজবুত তাওহিদের ওলামা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেজবুত তাওহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। হেজবুত তাওহিদের ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা হারিসুর রহমান, বিশিষ্ট মুফাসসির এ কোরআন ও মুহাদ্দিস মাওলানা আতিকুল ইসলাম। এবার ভিন্ন প্রসঙ্গ। রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় জলশিরি গলফ ক্লাবে 4 দিনব্যাপী প্রথম রূপায়ণ আর্ম ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলশিরি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মেজর জেনারেল AKM রেজাউল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য আর বন্ধুত্ব গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম জলশিরি গলফ ক্লাব। বাতন রিপোর্ট করেছেন। প্রাকৃতিক সবুজে ঘেরা এক অপার লীলাভূমি জলশিরি গলফ ক্লাব, যেখানে রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল প্রথম রূপায়ণ আর্ম ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট 2025। টুর্নামেন্টে 19টি ক্যাটাগরিতে প্রায় 600 প্রতিযোগী অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, জলশিরির অবকাঠামো এক কথায় দারুণ। সব ধরনের স্পোর্টস, বিশেষ করে ফুটবল, হকি, ক্রিকেটের পর গলফে জলশিরির সঙ্গে একতাবদ্ধ হতে পেরে রূপায়ণ গর্বিত।
ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডে যুক্ত থাকার আশ্বাস দেন মাহির আলী খান রাতুল। This tournament is one of our momentum that Rupan believes in community development and will support in the future with this kind of initiative and all the initiatives that are taking place in Gorshi. তিনি আরো বলেন, রূপায়ণ নারায়ণগঞ্জে গড়ে তোলে দেশের প্রথম স্যাটেলাইট টাউন এবং ঢাকায় রূপায়ণ সিটি উত্তরা। এ সময় সবাইকে রূপায়ণের নান্দনিক স্ট্রাকচার ঘুরে দেখার আমন্ত্রণ জানান তিনি। Rupan is trying to develop the community in Bangladesh, and I believe that you all over here are also part of this development. So I would request you to take your time and visit our city. We will be happy to host you. অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল AKM রেজাউল মজিদ জলশিরি নিয়ে স্মৃতিচারণ করে বলেন, এই জলশিরি গলফ ক্লাব বন্ধুত্ব গড়ে তোলে খেলার মাধ্যমে। তিনি একটি প্রাণবন্ত আসর উপহার দেওয়ার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানান। And today, the barren land has come into a field, as you can see, field of laughter, enthusiasm, and a platform where you can really go for building the friendship, goes deeper than the mountains. And I'd like to convey gratitude and thanks to the present committee, since this course is getting better and better, and I'm confident, rather than sanguine, I think that's the perfect term for this, that this very soon this course is going to be the finest one within the country. অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল ও নওরুন জাহান মিতুল, পরিচালক ওয়াহিদ মুখাই আলী, উপদেষ্টা ক্যাপ্টেন পিজে উল্লাহ অবসরপ্রাপ্ত, সাবেক জাতীয় ফুটবলার এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব অবসরপ্রাপ্ত, রূপায়ণ গ্রুপের CEO ব্রিগেডিয়ার জেনারেল ABM সালাউদ্দিন অবসরপ্রাপ্ত এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল কবির উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত, দেশ রূপান্তরের সম্পাদক কামালউদ্দিন সবুজ ও রূপায়ণ গ্রুপের মিডিয়া কোঅর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ। বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে শিরোনামে যেমনটি বলছিলাম, গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 মামলার একটির অভিযোগ গঠনের শুনানি 3 ডিসেম্বর ও অন্যটির 7 ডিসেম্বর। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ধার্য করেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী ZI খান পান্না। দ্বিতীয় যে 2টো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা TFI এবং আরেকটা JIC রিলেটেড, সেই 2টো মামলায় চার্জ শুনানির জন্য একটা 3রা ডিসেম্বর আর একটা 7ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এখানে তাদের কয়েকটা অ্যাপ্লিকেশন ছিল, অ্যাপ্লিকেশনগুলো আদালত কিছুটা শুনেছেন, বলেছেন এগুলো পরবর্তীতে আরও শুনতে চান। আর আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে বলেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ভার্চুয়ালি হাজিরা দিতে চেয়েছেন। আদালত কমেন্ট করেছেন যে আইন সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হবে, যেহেতু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন, তাকে কোর্টে অ্যাটেন্ড করতে হয় ফিজিক্যালি। অ্যাপেলেট ডিভিশনের বিচারক, সিনিয়র মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের মানুষ যারা আসামি হয়েছেন তারা রেগুলারলি আদালতে সশরীরে হাজিরা দেন। সুতরাং এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাওয়ার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। গুমের 2 মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 3 ও 7 ডিসেম্বর। হাসিনার স্টেট ডিফেন্স নিযুক্ত হলেন পান্না। ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়ার পর হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের সিদ্ধান্তের প্রশংসা। এবং ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি 3 ভাগে নিয়ন্ত্রণ হবে বললেন ইসি সচিব। আস্থা ফেরাতে প্রচারণায় গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।